প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র অন্তর্কথার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী আর্ট ডেমোক্রেটিক। প্রদর্শনী প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা। এই সময় চলবে 31 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্রোত শিরোনামে ভাস্কর সুমন বর্মনের ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। বিয়ে করবো কখন বললাম? তোর প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী ফাহমিদা ইনাম কাকলি। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো তো? আমি ভালো আছি। 20 আগস্ট থেকে আপনাদের 9 জনের একটি দলীয় চিত্র প্রদর্শনী শুরু হয়েছে দ্য আর্ট নেস্টের আয়োজনে দ্য ইলিউশনস গ্যালারিতে, এবং এই এক্সিবিশনটা চলবে 25 আগস্ট পর্যন্ত। 9 জন আর্টিস্টের মধ্যে আপনি একজন আর্টিস্ট। আমি একটু জানতে চাইবো এক্সিবিশন সম্পর্কে, যে কেমন যাচ্ছে এখন পর্যন্ত। এক্সিবিশন খুব ভালো যাচ্ছে এবং আর্ট নেস্ট একদমই নতুন সংগঠন, কিন্তু আমরা বলবো যে ব্যাপক সাড়া পেয়েছি। প্রচুর দর্শক এসছেন এবং অনেক আর্ট লাভার এবং বোদ্ধা ব্যক্তিরা এসছেন, এবং আমাদের যারা অতিথি ছিলেন লুভা নাহিদ চৌধুরী সবাই উদ্বোধনী আয়োজনে জি ছিলেন, আর ছিলেন মঈনুদ্দিন খালেদ ভাই, যিনি হচ্ছেন একদমই আমাদের শিল্পের ঘরের মানুষ। উনি শিল্প সমালোচক এরা ছিলেন। তো আর আমরা 9 জন সবাই প্র্যাকটিসিং আর্টিস্ট এবং বেশ অনেক বছরের কাজ করছি আমরা। একটু আর্ট নেস্ট সম্পর্কে জানতে চাইবো, যে আর্ট নেস্ট আসলে কি পারপাস নিয়ে তৈরি হয়েছে? হ্যাঁ, অনেক শিল্প সংগঠন এখন আছে এবং আমরা আরেকটি শিল্প সংগঠনের সাথে জড়িত, বা আমি ছিলাম সেটার কিউরেটর বা অর্গানাইজার, স্টুডিও 48। আসলে ওখান থেকেই কিছুটা এটার বীজ বপন। তো নাইম জামানও স্টুডিও 48 এর মেম্বার ছিলেন, তখন থেকেই ও প্রফেশনালে সে মিডিয়ার সাথে কাজ করতেন যেহেতু, সো ভিডিওগ্রাফি বা ডকুমেন্টারির উপরে ওর দখলটা ভালো, এবং ও পরেও এগুলো নিয়ে কাজ, যেমন মুর্তজা বশীর স্যারের একটা কাজও করছিল, প্লাস আরও বেশ কয়েকজন আর্টিস্টের সে ডকুমেন্টারি করেছে। তো ওই ভাবনা থেকেই ওর এটা, যে আসলে আমাদের শিল্পীদের আর্কাইভটা খুব ভালো নেই বাংলাদেশে, বা ডিজিটালি বা ওয়ার্ল্ড ওয়াইড মানে দেখানোর জন্য প্রেজেন্টেশনটা, এটার খুব ভালো কোনো ব্যবস্থা আমাদের নেই। এটাই মানে আর্ট নেস্টের প্রধান উদ্দেশ্যটা, যে আর্কাইভ
করা, সেটা হচ্ছে ও যেহেতু ভিডিওর বা ও যেহেতু মানে মিডিয়ার মানুষ, ডকুমেন্টেশন করবে। যেমন আমাদের আর্ট নেস্টের এই লঞ্চিং এই আমাদের 9 জন শিল্পীর ছোট ছোট করে ওই স্টুডিওটা দেখানোর চেষ্টা করেছে। আচ্ছা, তো আপনারা কিভাবে কাজ করছেন সেই বিষয়টা, তার কাজের ভাবনা কি, এসব নিয়ে ও চেষ্টা করেছে এবং ভবিষ্যতে আরো ব্যাপকভাবে করার ইচ্ছা আছে। এবং আরেকটা ওর খুব ভালো চিন্তা আছে, সেটা হচ্ছে যে আমাদের তো অনেক প্রিয় শিল্পীরা আমাদের ছেড়ে চলে গেছেন, ওনাদেরকেও নিয়েও যদি কিছু একটা আর্কাইভ, ওনাদের যেসব ছবি আছে বা ওনাদের সম্পর্কে যারা জানে এদের থেকে কিছু আর্ট সম্পর্কে যারা রিসার্চ করতে চাইবে তাদের জন্য অনেক একটা প্ল্যাটফর্ম তৈরি হবে আশা করছি। অবশ্যই। আপনাদের এই এক্সিবিশনের নাম হচ্ছে হিউম্যানিটি অ্যান্ড হোপ। মূলত কি ধরনের কাজগুলোকে আপনারা বাছাই করেছেন এই নামকরণের জন্য? আসলে এখানে 9 জনই প্রতিষ্ঠিত শিল্পী, সবারই নিজস্ব ধারা, নিজস্ব স্টাইল আছে। শিল্পীরা তো সবসময় চেষ্টা করি যে শুধুমাত্র মানে সৌন্দর্য ফুটিয়ে তোলাই কিন্তু এখন শিল্পের কাজ না, মানবতা, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতা, শিল্পবোধ সবকিছুই যেন আসে মানুষের। এই ধরনের আশা থেকেই আমাদের, বিশেষ করে এখন সারা বিশ্বেই যে ধরনের মানবিক সংকট চলছে, এটা থেকে যদি আমরা কিছুটা হলে উত্তরণ, সামাজিক কিছু বক্তব্য আমরা দিতে পারি সেই জায়গা থেকে। কবে থেকে পরিকল্পনা করছিলেন এক্সিবিশনটা নিয়ে? এক্সিবিশনের পরিকল্পনাটা বেশ কিছুদিন আগে থেকেই হচ্ছিল। তাও কতদিন আগে থেকে? কয়েক মাস ধরে, 3-4 মাস ধরে হয়েছে। এই এক্সিবিশনের জন্যই কি আপনাদের পেইন্টিং গুলোকে মানে করা হয়েছে, আঁকা হয়েছে নাকি তার আগে থেকে? বেশিরভাগই নতুন করেই আমরা, যেহেতু একটা নতুন ক্যাপশন, নতুন সংগঠন, সো সবাই চেষ্টা করেছে কাজগুলো যেন নতুন থাকে। 9 জন আর্টিস্টের মোট কতগুলো কাজ রয়েছে এখানে? প্রায় 45টার মতো কাজ আছে। আচ্ছা, এটার কিউরেটিংটা কে করেছে? আপনি তো নিজেও একজন কিউরেটর হিসেবে কাজ করেছেন আসলে। আমি, রশিদ আমিন ভাই, আমরা মানে তার সাথে ছিলাম, নাইম জমান নিজেও করেছে। এই আর টিম ওয়ার্ক। কেমন রেসপন্স পেলেন এখন পর্যন্ত? আমি বলবো যে খুব ভালো, আমাদের কাজগুলো সবাই খুব মনোযোগ দিয়ে দেখছেন, নতুন দর্শক তৈরি হচ্ছে আমি মনে করছি, এবং সবাই বেশ কিউরিসিটি নিয়ে এবং জানার আগ্রহ নিয়ে, বোঝার চেষ্টা নিয়ে ছবিগুলি দেখছে। এটা একটা বড় সাফল্য আমি বলবো। আপনার কাজগুলো সম্পর্কে একটু জানতে চাই, যে আপনি আসলে কি ধরনের কাজগুলো এই এক্সিবিশনের জন্য এঁকেছেন? আমারও একদমই মানে আমি এই সিরিজের কাজ করছিলাম 2-3 বছর ধরে, আনসেড আনহেল্ড, তো এই সিরিজ নিয়ে। বাট এই এক্সিবিশনে যেগুলো আমি দিয়েছি একদমই নতুন কাজ। এই বছরের করা 4টি কাজ আছে, 25-এর 2টো, আর 2-1 বছর মানে 20-এর বোধহয় একটা আছে, এরকম আমার 7টা কাজ আছে এখানে। তো 4টা কাজ বেশ বড় এবং খুব কালারফুল। আচ্ছা, তো বড় মানে আনুমানিক সাইজটা কেমন হবে? 30-36 ক্যানভাস আমরা যেটা বলি, ইঞ্চ। তাহলে তো বেশ বড় মোটামুটি। আচ্ছা, তো দর্শকরা বেশ পছন্দ করছেন। এবং আমার যেটা হয়েছে যে ঢাকাতে আমার 3-4 বছর গ্যাপের পরে একটা শোতে আমি পার্টিসিপেট করছি, তো সেই হিসেবেও সবাই মানে খুব অনেকদিন ধরে অপেক্ষা করেছিল যে হ্যাঁ তোমার কাজ অনেকদিন পরে দেখলাম, এবং খুব ভালো, আগের চেয়ে আরো ভালো হয়েছে। একজন শিল্পীর কি থাকে যে আমার কিন্তু অন্যর সাথে কোনো কম্পিটিশন নেই, আমার মানে প্রতিযোগিতা যদি বলি বা উত্তরণ বলি, সেটা আমার নিজের সাথে প্রতিনিয়ত নিজেকেই ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। মানে মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা, মানে আমি শিল্পী হিসেবে তো আসলে কখনোই স্যাটিসফাইড হওয়া যায় না পুরোপুরি, তো আমি মনে হয় হ্যাঁ মোটামুটি সেই জায়গাটা মানে নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি এরকম মনে হচ্ছে। এবং এখানে আমার কাছে মনে হয় যে পরিণত চিন্তাটাও একটা বড় বিষয়। হ্যাঁ, সব মানে ওইটা, এই কাজ ছবিগুলোর মধ্যে যে একটা ভাবনা আছে, একটা গভীরতা আছে, বা পরিমিতি বোধ আছে, বলতে চাওয়ার একটা ব্যাপার আছে, বা যে কথাগুলো মানুষ বলতে পারে না, বা যে একটা কষ্টের ব্যাপারগুলো আজকালকার সোসাইটির, যে মানুষ অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না, এই ব্যাপারগুলি আমি দেখলাম যে দর্শকরা রিলেট করতে পারছেন। আচ্ছা,
এই বিষয়বস্তুগুলো উঠিয়ে নিয়ে আসবার জন্য আপনি আসলে ক্যানভাসে মানে তুলে ধরবার জন্য তো আসলে ভিন্ন রকম চিন্তা অনেক সময় কাজ করে, এক্সপেরিমেন্টাল নানান রকম চিন্তা যে কোনো আর্টিস্টের মাথার মধ্যে কাজ করে। কোনগুলোকে রাখবো ক্যানভাসে, কোনগুলোকে রাখবো না, এই ব্যাপারটা আপনার মধ্যে কি করে কাজ করে? সুন্দর বলেছেন। হ্যাঁ, এটা মানে ক্যানভাসে কতদূর আমি যাব, বা বড় আমাদের সিনিয়র বা আমাদের শিক্ষকরা যেটা বলেন যে কোথায় থামতে হবে, রাইট, ছবিতে কোথায় থামতে হবে, এইটা আসলে খুব বোঝাটা কঠিন, জরুরি। বোঝাটা খুব জরুরি। তো এই ক্ষেত্রে আমি যেটা করি আসলে, আমরা তো একটা একাডেমিক শিক্ষা নিয়ে এসেছি, কিন্তু তারপরে এখন আমরা যেটা চেষ্টা করি বা আমি চেষ্টা করি যে আমার নিজেকে ছেড়ে দেই, যে আমার এই মনের থেকে যতটুকু আসছে, যে এইখানে গেলে আমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, এর বেশি আমার আর এখানে কিছু বলার নেই। তো ওখানেই আমি থেমে যাই। যে প্রচলিত ধারার মধ্যে যেমন আমি যে এটা খুব ভালো কম্পোজিশন হলো, একদম গ্রামার মেইনটেইন করে এমনটা দরকার নেই, গ্রামার মেইনটেইন করে ওটা না, আমি আমার এখানে আমার মনকে প্রাধান্য দিই। যে শিল্প সত্তা বোধটা আছে, হ্যাঁ, সেটাকে ওর prioritize সাথে আমি করা। কখনো কম্প্রোমাইজ করি না। ও যেটা চায় ওকে আমি মানে ওখানেই সাধারণত একটি রাখি। ছবি আঁকতে আপনার কতদিন সময় লাগে? এটা আসলে ডিপেন্ড করে। একটা ছবি আমি 1 ঘন্টায়ও করতে পারি, আবার একটা ছবি আমি বছর বা কয়েক মাস ধরেও করতে পারি। আমার নানান ধরনের এক্সপেরিমেন্ট আমি যেহেতু করি, যেমন আমার কিছু কাঁথার কাজ বা একদমই মাটি বা এই ধরনের এলিমেন্টস নিয়ে কাজ করি, তখন আমার দেখা যায় যে এলিমেন্টসগুলি খুঁজতে বা আমার রেডি করতে বা আমাকে ওইটা নিয়ে ভাবতে বেশ একটা সময় চলে যায়। আবার যেমন ক্যানভাসে রং কোলাজ করলাম, এখনকার কাজগুলি যদি ধরি 3-4 দিন 5 দিন, এর বেশি আমি খুব বেশি সময়ে ওটার মানে আমার ভাবনাটা অনেক সময় নিয়ে করি, বাট আমার মানে ডেলিভারি টাইমটা আমার খুব কম, কারণ আমার খুব ফোর্সের নিয়ে আমি একটা কাজ করি। তো ওই ফোর্সটা থাকা পর্যন্তই আমাকে আসলে কাজটা করতে হয়। কি মাধ্যমে আপনার কাজ করা হচ্ছে? আমি অ্যাক্রিলিক মাধ্যমেই বেশি কাজ স্বাচ্ছন্দ্য করি। সাথে আমি যেটা করি, আমাদের দেশীয় যেসব এলিমেন্টস আছে, মানে আপনারা হয়তো অ্যাক্রিমিন বা অনেক ধরনের যে শাড়িতে কালার করার বা বিভিন্ন, আমি রঙের দোকানে গিয়ে বিভিন্ন জিনিস খুঁজি। খুঁজে আমার মনে হয় যে আমার কাজের সাথে আমার ইয়ের সাথে যেটা যাবে। যেমন আমি পুরান ঢাকায় যে প্রচুর ঘুরি, ওখানকার যে বিভিন্ন ধরনের পেপার বা পুজোর জন্য যে ধরনের এলিমেন্টস ইয়ে করে, যেটা আমাদের কালচারের সাথে যায়, আমাদের একদম শেকড়ের সাথে জড়িত, ওই ধরনের কালারগুলিকে আমি আনার চেষ্টা করি। দারুণ ব্যাপার। এই যে মানে অবজারভেশন পাওয়ার আমার কাছে মনে হয় যে কোনো একজন শিল্পীর সবচাইতে বড় স্ট্রেংথ। আচ্ছা, এই যে আপনার যে শিল্পী জীবন, মানে এটা আসলে কিভাবে শুরু হয়েছিল? কখনো কি ভেবেছিলেন যে আপনি নিজে একজন শিল্পী হবেন? ইচ্ছাটা ছিল ছোটবেলায়? হ্যাঁ, এটা একদম মানে আমি বলবো যে আমার একদম ছোটবেলা থেকে, যখন থেকে আমি বুঝতে শিখেছি, এবং আমার পরিবারও জানতো। আমার মা আমাকে নিয়ে হাসতেন যে আমার জয়নুল আবেদিন হবে। তো আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতাম। তো সেই ছবি আঁকা তো ছিল একদমই আমি অন্যরকম, জাস্ট ওই যে বইয়ের ইলাস্ট্রেশনের মতো বা এরকম। আমরা মফস্বল শহরে তখন কোনো মানে আর্ট সম্পর্কে ওরকম বিশাল কোনো ধারণা ছিল না, বই টই পড়ে। আর আমার ভাই, বড় ভাই, উনি আমাদের প্রচুর বই এনে দিতেন। তো একদম ছোটবেলা থেকে আমরা যখন পড়তে শিখেছি, তখন থেকেই যে সব লাইফ স্টাইলগুলি, বিশেষ করে জয়নুল আবেদিন, জসিমউদ্দিন বা এরকম যারা আমাদের লিজেন্ড আছে, এদের লাইফ স্টাইলগুলি আমাকে প্রথমে পড়তে দিতেন আমার ভাই। তো এটা আমার বড় বোন আমাকে কবিতা আবৃত্তি শেখাতেন। তো এভাবেই আমাদের বড় হওয়া, সাংস্কৃতিক একটা চর্চা ছিল। প্লাস আমি বলবো যে আমরা আমাদের ছোট্ট মফস্বল শহর হলেও আমরা খুব মানে সচেতন নাগরিক হিসেবেই বড় হয়েছি। তো আমরা জানতাম, আমার ফ্যামিলি হয়তো পলিটিক্যাল ফ্যামিলি, আমি সরাসরি কখনোই ওইভাবে রাজনীতির সাথে জড়িত না, বাট আমি আমার একটা ভাবনা বা আমার পরিবারের ভাবনা যে তোমার জীবনটা মানুষের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য করতে হবে, এটাই জীবনের মানে লক্ষ্য উদ্দেশ্য। তো আমি হয়তো আলাদা, হ্যাঁ,
তো আমি শিল্প মাধ্যমটা এটা আমার মানে পছন্দের, আমি এটাই বেছে নিয়েছি। এটার মাধ্যমে যদি মানে আমার ছবি দেখে বা সামান্য যদি কারো ভালো লাগে বা কারো মনস্তাত্ত্বিক কোনো একটা পরিবর্তন আসে, এটাই ইন আ সার্থকতা। পজিটিভ ওয়ে। আপনার আইডল কারা? যদি আর্টিস্ট বলি, যে থাকে না ফেভারিট থাকে অনেকেই, মনে হয় যে ঈশ্বর মতন যদি কাজ করতে পারতাম, ওনার মতন যদি কাজ করতে পারতাম। না, অনেকের ওনার মতো কাজ করতে পারতাম এটা ভাবনায় আসে না। এটা আসলে বরঞ্চ আমি মনে করি যে আমরা চেষ্টা করি যে না করার। আচ্ছা, হ্যাঁ, এটা আচ্ছা। খুব কঠিন, কারণ আমরা অনেক কাজ দেখি তো কিছু না প্রভাবিত কিছু হই। তা প্রভাব চলে আসে। যেমন আমার এইবারের কাজগুলি দেখে বা আগেও খালেদ ভাই বলছিলেন যে বাস্কুইর প্রভাব আছে তোমার মধ্যে। হ্যাঁ, কালারে হয়তো বা কিছু ফবিজমের কালার যেহেতু আচ্ছা। হতে পারে, কিন্তু সচেতনভাবে আসলে চেষ্টা করি যে না আসা, নিজেকে প্রভাব মুক্ত রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ। আর যদি বলেন শিল্পী হিসাবে কার কাজ আমার ভালো লাগে, অবশ্যই মানে একদম আমাদের শ্রদ্ধেয় জয়নুল স্যারের কাজ তো অবশ্যই বলতে হবে। শিল্পাচার্য। আমার ভীষণ শিল্পাচার্য, মানে ছবি আপনার এখন অবশ্যই ভালো পর্যন্ত লাগে। 4টি সোলো এক্সিবিশন হয়েছে। প্রথম এক্সিবিশন কবে ছিল, কোথায় ছিল সেটা? আমার মানে আর্ট কলেজের শুরু থেকে আমি যেটা ভাবনা ছিল যে আমার ফার্স্ট সোলোটা আমার নিজের শহরে হবে, তো সেই ক্ষেত্রে ওখানেই ছিল কোথায় সেটা? মাদারীপুর। আচ্ছা আর আচ্ছা, হচ্ছে নিজের ফার্স্ট সোলো এক্সিবিশন মাদারীপুরে হয়েছে। মাদারীপুরে ছিল। ওইটা জাস্ট আমার একাডেমিক মানে ব্যাচেলার ডিগ্রি শেষ হওয়ার পরে ছিল। দেন সেকেন্ড সোলোটা ছিল হচ্ছে ঢাকাতেই, চারুকলাতে। আচ্ছা, এরপরে আমি কোরিয়াতে ছিলাম, ওখানে আমার থার্ড সোলো হয়। আর ওখানে আমার একটা রেসিডেন্সি কতদিন ছিলেন, ছিলেন 6 আপনি? মাসের রেসিডেন্সি ছিল। তো ওইটা রেসিডেন্সির এক্সিবিশনটা আমাদের ছিল ডুয়েল, আর অন্য আরেকটা মানে গ্যালারি আমাকে ইনভাইট করেছিল, তো ওইখানে একটা সোলো হয়েছিল আমার। দেন ঢাকাতে মানে একটি এক্সিবিশন করবার প্ল্যান নিয়ে গিয়েছিলেন, দুটো এক্সিবিশন করা হয়েছে। ওখানে আমাদের অনেকগুলোই, যেহেতু 6 মান্থ, তো আমরা যে কন্টেম্পোরারি আর্ট মিউজিয়ামের আন্ডারে ছিল এই রেসিডেন্সি, তো ওখানে ওদের রিকোয়ারমেন্ট ছিল একটা প্রেজেন্টেশন আমাদের কাজ নিয়ে, আমাদের দেশের কাজ নিয়ে, আমার কাজ নিয়ে, আর একটি ছিল হচ্ছে যে ডুয়েট এক্সিবিশন হবে। আর অন্যান্য ওদের ওখান থেকেই ওরা আর একটা কিউরেটিং একটা শো ছিল, যেটা ছিল ওখান থেকেই ওরা মানে ইনভাইট করেছিল। তো ওইটা ছিল 3টা দেশের, জাপান, চায়না এন্ড কোরিয়া। ওটাতেও আমার কাজ ছিল। আর লাস্ট সোলোটা ছিল একটা গুয়ান গ্যালারি নামে একটা গ্যালারিতে। ওই গ্যালারি আর কি আসে, মানে এখানকার রেসিডেন্সি, যেহেতু কন্টেম্পোরারি মিউজিয়ামের রেসিডেন্সি, এখানেই মানে ভালো আর্টিস্টরা আসে, ওদের একটা ধারণা। তো এখান থেকে ওরা প্রতি বছরই সিলেক্ট করেন কিছু মানে এক্সিবিশন করার জন্য। এখন কি মানে নিজের সোলো এক্সিবিশন করবার প্ল্যানিং করছেন কিনা এই মুহূর্তে? হ্যাঁ, মানে আমার বেশ বড় একটা গ্যাপ হয়ে গেছে সোলো এক্সিবিশনে, যেহেতু আমি বললাম যে স্টুডিও 48 একটি সংগঠন আমি পরিচালনা করতাম। তো এখানকার অনেক 10-12 জন মেম্বার ছিল, বেশ প্রতি বছরই 2-3টা করে প্রোগ্রাম, যে কারণে আমার পার্সোনাল কাজের একটু ব্যাঘাত হয়েছে। তো এখন আমি একটু ওই সাংগঠনিক জায়গাটা একটু স্থগিত করে এখন নিজের ট্র্যাকে ফেরবার চেষ্টা করছেন। নিজের কিছু কাজ খুব ইচ্ছা করছে করার, বা অনেক চিন্তা মাথায় আসছে, হয়তোবা খুব শীঘ্রই করব। অবশ্যই, যখন আপনার সোলো এক্সিবিশন হবে নিশ্চয়ই সেটা নিয়ে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। হিউম্যানিটি অ্যান্ড হোপের জন্য অনেক অনেক শুভকামনা রইল। 25 আগস্ট শেষ হয়ে যাবে এই প্রদর্শনীটি, আপনাদের 9 জনের অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপু আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের আর্ট নেস্টের আয়োজনে এই হিউম্যানিটি অ্যান্ড হোপ এক্সিবিশনের শেষের দিন 25 তারিখ আমাদের আমার নিজস্ব কাজের একটি প্রেজেন্টেশন থাকবে, যেমন 20 বছরের কাজের একটা শর্ট প্রেজেন্টেশন, এবং একটি মুভি দেখাবে, এবং আর্ট নেস্টের যে প্রোমোগুলি বানানো হয়েছে ভিডিও, এগুলিও দেখানো হবে। তো আমি আপনার মাধ্যমে সকল দর্শকদের এবং আর্ট লাভারদের আমন্ত্রণ জানাচ্ছি এই প্রোগ্রাম দেখার জন্য। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন interviewnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।